এইচএসসি স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা কুমিল্লা বোর্ড 2016 সালের ন্যারেশন শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রশ্নে আমাদের কি বলছে, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। পরোক্ষ উক্তি ব্যবহার করে উক্তির ধরন পরিবর্তন করো। তার মানে এখানে আমাদের যা কিছু আছে সবকিছুই আমাদের এখানে ডাইরেক্ট স্পিচে রয়েছে, যা আমাদের উত্তরে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব ইনডাইরেক্ট স্পিচ। তো এখন এই ডাইরেক্ট স্পিচ কোনটা, ইনডাইরেক্ট স্পিচ কোনটা আমরা জানি। এটা ন্যারেশন মানে হচ্ছে উক্তি, আর এটি দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ। তার মানে যখন কোনো কথা সরাসরি বলা হয় তাকে ডাইরেক্ট স্পিচ বলে, আর যখন কোনো কথা রিপোর্ট করে বলা হয় বা তথ্য দেওয়া হয় তাকে ইনডাইরেক্ট স্পিচ বলে। তার মানে উপরের অংশে অর্থাৎ আমাদের প্রশ্নটি হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এই ডাইরেক্ট স্পিচ থেকে আমাদের ইনডাইরেক্ট স্পিচে করতে হবে, যা আমাদের প্রশ্নের নির্দেশনায় বলেই দিয়েছে। তো এখন প্রশ্নটা দেখা যাক। One day, Hazrat Omarra became shocked to see the sufferings of a woman and said, "Where do you live?" একদিন হজরত ওমাররা একজন মহিলার দুঃখ কষ্ট দেখে শঙ্কিত হলেন এবং বললেন, আপনি কোথায় বাস করেন, বা তুমি কোথায় বাস করো। তো এটাই হচ্ছে আমাদের সেন্টেন্স। তো আমাদের এই যে ওয়ান ডে থেকে শুরু করে এন্ড পর্যন্ত যা কিছু আছে এগুলো সবকিছুই সাধারণ বর্ণনা। তো আমরা নিচে এখানে যা আছে সব কয়টা একবারে হুবহু লিখবো। তো লিখবো, ওয়ান ডে হজরত ওমররা বিকেম শক টু সি দ্য সাফারিংস অফ আ উম্যান অ্যান্ড। তো দেখতে পাচ্ছ যে আমরা নিচেও ঠিক তাই লিখেছি, অ্যান্ড পর্যন্ত লিখেছি। এখন আসল নিয়মটা শুরু হয়েছে সেট থেকে, লিভ পর্যন্ত। তাহলে এখানে সেটটা কি? সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ যে বক্তা যে কথা দিয়ে তার বক্তব্য শুরু করে তাকে রিপোর্টিং ভার্ব বলে, আর বক্তা যে বক্তব্য দেয় তাকে রিপোর্টেড স্পিচ বলে। তো এখানে রিপোর্টিং ভার্ব সেট, আর রিপোর্টেড স্পিচ হচ্ছে ওয়্যার ডু ইউ লিভ। ওকে, তো যেহেতু এখানে বলছে যে সেড ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তার মানে হজরত ওমররা মহিলাটাকে প্রশ্ন করলেন তুমি কোথায় বাস করো। যেহেতু এটা প্রশ্ন বোঝাচ্ছে এবং প্রশ্ন করার ক্ষেত্রে আমরা সাধারণত আক্সড কথাটা ব্যবহার করি, তাই আমরা এখানে রিপোর্টিং ভার্ব সেড এর পরিবর্তে আক্সড দিব, তাই আমি এখানে আক্সড লিখেছি, আক্সড। আর যেহেতু ঘটনাটি অতীতে, তাই আমি এটা আক্সের পাস্ট ফর্ম লিখেছি, আক্সড। তারপর আমাদের এমন একটা কনজাংশন বা লিঙ্কার ওয়ার্ড যুক্ত করতে হবে যা শব্দটির আগের অংশ এবং শব্দটির পরবর্তী অংশ যেন সংযুক্ত করে। তো এটার জন্য করে আমাদের এই রিপোর্টিং ভার্ব অর্থাৎ সেডের পরে কমা এবং এই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদের ওয়্যার কথাটি লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ আমরা জানি যে যখন কোনো কিছু প্রশ্ন করা বোঝাবে WH ওয়ার্ড, যেমন ওয়্যার, হোয়াট, হোয়াই, হাউ এগুলোর ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা বসিয়ে সরাসরি আমরা সেই শব্দটিকে বসিয়ে দিব। এখানে ওয়্যার আমাদের একটা কনজাংশন এবং লিঙ্কার হিসেবে কাজ করছে। এই ওয়্যারের আগে যত ওয়ার্ড বা সেন্টেন্স রয়েছে এবং এই ওয়্যারের পরে যে দুইটা ওয়ার্ড রয়েছে এদের মধ্যে এই ওয়্যার যোগসূত্রের সম্পর্ক তৈরি করছে এবং এটি আঠালোভাবে এদের জোড়া দিচ্ছে, তাই আমরা এখানে ওয়্যার কথাটি ব্যবহার করেছি। তারপর নেক্সট, ওয়্যারের পরে আমরা দেখতে পাচ্ছি ডু, কিন্তু আমরা এখানে প্রশ্নের যে অ্যান্সারে আমরা ডুটা কেন ব্যবহার করলাম না ওয়্যারের পর? যেহেতু আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাধারণত আমরা অক্সিলারি ভার্ব ডু এবং ডাস কথাটা ব্যবহার করি। তো এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে WH ওয়ার্ড দিয়ে যেহেতু প্রশ্ন করেছি যে তুমি কোথায় বাস করো, সেজন্য ওয়্যার, সেজন্য ডু এর আগে ওয়্যার বসছে। তাছাড়া অক্সিলারি ভার্ব সবসময় সাবজেক্টের আগে বসে। দেখো যে ইউ এর আগে অক্সিলারি ভার্ব বসেছে ডু। তো এটার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের WH ওয়ার্ড যুক্ত স্ট্রাকচারটা হচ্ছে WH ওয়ার্ড
এই যে ওয়ার্ড দেখতে পাচ্ছি, তারপর অক্সিলারি ভার্ব ডু, তারপর সাবজেক্ট ইউ, তারপর বেস মেইন ভার্ব দেখতে পাচ্ছি হচ্ছে লিভ। ঠিক আছে, এখন আমরা জানি যে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যখন এটাকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করব তখন এটা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়, অর্থাৎ বিবৃতিমূলক বাক্যে রূপান্তরিত হয়। এবং বিবৃতিমূলক বাক্যে রূপান্তর করার সময় এই ডু এর মতো প্রশ্ন করার শব্দের আমাদের কোনো প্রয়োজন হয় না। এই জন্য আমরা ওয়্যারের পরে ডু কথাটি লিখে নিই, তাই এখানে ডুটা উঠে গেছে। নেক্সট, ডু এর পরে আমরা দেখতে পাচ্ছি ইউ মানে তুমি, অর্থাৎ হযরত ওমররা মহিলাটিকে প্রশ্ন করলেন তুমি কোথায় থাকো। তার মানে এখানে তুমি বলতে মহিলাটাকে বোঝানো হয়েছে, তার মানে তিনি মহিলাটিকে প্রশ্ন করেছেন। যেহেতু উমেন একজন মহিলা, স্ত্রীলিঙ্গ, তাই ইউ এর পরিবর্তে আমরা এখানে শি লিখেছি। তারপর ইউ এর পরে আমরা দেখতে পাচ্ছি লিভটা হচ্ছে বেস ফর্ম ভার্ব ওয়ান, কিন্তু যেহেতু আমাদের ঘটনাটা অতীতে, হযরত ওমর মহিলাটিকে অতীতে প্রশ্ন করেছিলেন যে মহিলাটি কোথায় বাস করে, সেই জন্য লিভ থেকে পাস্ট ফর্মে হয়েছে লিভড। তো আমাদের বাক্যটি হয়ে গেল, ওয়ান ডে হযরত ওমররা বিকেম শক টু সি দ্য সাফারিংস অফ আ উম্যান অ্যান্ড আস্কড ওয়্যার শি লিভড। তারপর শেষে লক্ষ্য করো, যেহেতু আমার এটা ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভে হয়েছে, তাই প্রশ্নবোধক চিহ্ন উঠে যে আমরা ফুল স্টপ কথাটি ব্যবহার করেছি। তো আমাদের এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট, দ্য উমেন সেড, মহিলাটি বলল, আই লিভ ইন আ পোর হার্ট সাউথ এন্ড টু দিস টাউন। আমি আমি এ শহরে দক্ষিণ প্রান্তে একটি দরিদ্র বাড়িতে বাস করি, বা একটি দরিদ্র কুকুরে ঘরে বাস করি। এ কথাটি কে বললো? এ কথাটি মহিলা বলল। তো আমরা জানি যে যখন আমরা এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করবো, এখানে সাবজেক্ট আছে দা উমেন, তো আমরা এখানে সাবজেক্ট হিসেবে দা উমেনটা বসিয়ে দিলাম। এখন আমাদের এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, এবং আই লিভ ইন আ পোর হার্ট সাউথ এন্ড টু দিস টাউন, এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। তো এখানে দা উমেন, তো এখানে আমরা জানি যে হযরত ওমররা মহিলাটিকে প্রশ্ন করেছিল তুমি কোথায় থাকো, এবং তার প্রশ্নের জবাবে তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি এ শহরের দক্ষিণ প্রান্তে একটি ছোট্ট কুকুরে ঘরে বাস করে। আমরা জানি যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত রিপ্লাই কথাটা ব্যবহার করি, তাই সেডের পরিবর্তে আমরা এখানে রিপ্লাই ব্যবহার করেছি। আর যেহেতু ঘটনাটি অতীত, তাই এখানে সেড যেহেতু পাস্ট ফর্মে আছে, তাই আমরা এখানে রিপ্লাইড ব্যবহার করেছি। আর আমরা জানি যে এই ঘটনাটা সাধারণ বর্ণনা দিচ্ছে, তাই এটার প্রথম কমা এবং প্রথম ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট ব্যবহার করেছি। তাহলে দা উমেন রিপ্লাই দ্যাট, মহিলাটি উত্তর দিল যে আই লিভ ইন আ পোর হার্ট সাউথ এন্ড টু দিস টাউন। তাহলে তখন কে বাস করত? মহিলাটি বাস করত। কে দক্ষিণ প্রান্তে দরিদ্র কুড়ে ঘরে বাস করত? মহিলাটি। কথাটি কে বলছে? মহিলাটি। তাই এখানে আই কাকে নির্দেশ করছে? মহিলাটিকে। তাই যেহেতু উমেনকে নির্দেশ করছে, তাই আমরা এখানে আয়ের জায়গা দিব শি। আর যেহেতু ঘটনাটি অতীতে, তাই লিভ থেকে হয়ে যাবে লিভড। তারপর আমরা বাকি অংশ লিখব ইন আ পোর হার্ট সাউথ এন্ড টু, তারপর আমরা লিখেছি, লক্ষ্য করে দেখো, ইন আ পোর হার্ট সাউথ এন্ড টু। এখন যেটা পরিবর্তন ঘটেছে, যদি আমার ডাইরেক্ট স্পিচে দিস থাকে, তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার সময় দ্যাট বসে। তো আমরা এখানে দ্যাট দিয়েছি, তারপর টাউন লিখেছি। তো আমাদের এটা হয়ে গেল, দ্য উমেন রিপ্লাইড দ্যাট শি লিভড ইন আ পোর হার্ট সাউথ এন্ড টু দ্যাট টাউন। নেক্সট, আম হাংরি বাট দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস। আমি ক্ষুধার্ত কিন্তু আমার বাড়িতে কোনো খাবার নেই। তাহলে এ কথাটিকে বলল, এ কথাটিকে হযরত ওমররা বললো না মহিলাটা বললো? এই কথাটা মহিলাটি বলল। তো সে কি বলছে? আমি ক্ষুধার্ত, আমার বাড়িতে কোনো খাবার নেই। তাহলে আমরা জানি যে একই বক্তা পরপর যখন বক্তব্য দেয়, সেক্ষেত্রে আমরা অ্যাডেড দ্যাট কথাটি ব্যবহার করি। সেজন্য কথাটি কে বলেছিল? মহিলা, ওই জন্য আমরা দা উমেন ব্যবহার করেছি, সেজন্য স্ত্রীলিঙ্গ, ওই জন্য আমরা শি ব্যবহার করলাম।
এবং একই কথা বারবার বলার জন্য আমরা এখানে অ্যাডেড দ্যাট কথাটি লিখলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি আম হাংরি, কে ক্ষুধার্ত? মহিলাটি। তাই এখানে আই মহিলাটিকে নির্দেশ করছে, তাই আমরা এখানে আয়ের পরিবর্তে লিখেছি শি। আর এখানে আম ভাঙলে আমরা পাই আই একটা অ্যাম একটা বিভার যা আয়ের সঙ্গে হয়, কিন্তু যেহেতু তিনি অতীতে ক্ষুধার্ত ছিল, তাই এটাকে পাস্টে করার জন্য যেহেতু শি আছে, তাই এটা হবে ওয়াজ। শি ওয়াজ। তারপর আমরা লিখবো হাংরি, হাংরি বাট দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস। ইজ নো ফুড, কোনো খাবার নেই, আমার বাড়িতে কোনো খাবার নেই। তার মানে এখানে ইজটা মানে আছে, তার মানে আমরা জানি যে বর্তমান অবস্থায় কোনো কিছু আছে, অবস্থান বা অবস্থা বুঝালে সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করি, কিন্তু আমাদের এই ঘটনাটি অতীতে, সেজন্য আমরা এই ইজের পরিবর্তে লিখেছি ওয়াজ। ওয়াজ তার মানে ওই সময় কোনো খাবার ছিল না। নো ফুড, এই যে নো ফুড ইন, ইন এখানে আছে মাই, মাইটা কাকে নির্দেশ করছে? মহিলাটিকে নির্দেশ করছে, তাই এখানে মায়ের পরিবর্তে আমরা দিব হার, হার। তারপর আমরা বাকি অংশ লিখেছি হাউস, হাউস। তো আমাদের বাক্যটা হয়ে গেল শি অ্যাডেড দ্যাট শি ওয়াজ হাংরি বাট দেয়ার ওয়াজ নো ফুড ইন হার হাউস। নেক্সট, তারপর কি আছে? উইল ইউ গিভ মি সামথিং টু ইট? আপনি কি আমাকে কিছু খেতে দিবেন? তারপর এইটুকু বাক্য আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা জানি নেক্সটটা কি বলেছে, শি অলসো আস্কড, তাহলে সেও জিজ্ঞাসা করলো। তাহলে কে 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 প্রশ্ন করেছিল? মহিলাটি, তাই আমরা এখানে শি বলেছি। মহিলাটি আবার জিজ্ঞাসা করেছিল বলে আমরা অলসো আস্কড কথাটি ব্যবহার করেছি। তো আমরা জানি যে উইল, ক্যান বা অক্সিলারি ভার্ব ডু বা ডাজ এর মতো শব্দ থাকলে এর পরিবর্তে আমাদের ইফ কথাটি ব্যবহার করতে হবে, তাই আমরা এখানে ইফ কথাটি ব্যবহার করেছি এই উইল এর পরিবর্তে। তাহলে মহিলাটি কাকে বলেছিল? হযরত ওমর রাকে। এই ইউটা কাকে নির্দেশ করছে? হযরত ওমর রাকে। যেহেতু তিনি পুরুষ, সেজন্য আমরা এখানে হি কথাটা ব্যবহার করেছি। আর যেহেতু ঘটনাটি অতীতে, তাই উইলের পাস্ট ফর্ম আমরা ব্যবহার করেছি উড। তারপর আমরা ব্যবহার করেছি গিভ, গিভ। এখন বলছে যে মি মানে আমাকে, তাহলে এই মিটা কাকে নির্দেশ করছে? মহিলাটিকে নির্দেশ করছে, তাই মি থেকে হয়ে যাবে এখানে হার। শি অলসো আস্কড ইফ হি উড গিভ হার। তারপর আমরা বাকি অংশ লিখবো সামথিং টু ইট, সামথিং টু ইট। আর যেহেতু এই অংশ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার সময় ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে রূপ নিয়েছে, তাই প্রশ্নবোধক উঠে যে আমাদের এখানে ফুল স্টপ বসেছে, তাই আমরা এখানে দিয়েছি she also asked if he would give her something to eat. Next, হযরত ওমররা said, হযরত ওমররা বললেন, go back home, বাড়ি ফিরে যাও, I'm coming with food and money for you, আমি তোমার জন্য খাবার এবং টাকা নিয়ে আসছি। তাহলে যেহেতু তিনি বললেন, তা আমরা জানি যে একই বক্তা পরপর কোনো বক্তব্য দিলে সেক্ষেত্রে আমরা অ্যাডেড দ্যাট কথাটি ব্যবহার করি। যেহেতু হযরত ওমর একবার বক্তব্য দিয়েছিল, পরে তিনি আবার বক্তব্য দিলেন, সেজন্য আমরা তারপরে অ্যাডেড দ্যাট কথাটি ব্যবহার করেছি। আর এখানে সাবজেক্ট হিসেবে হযরত ওমররা যেহেতু একজন পুরুষ, তাই আমরা এখানে হি কথাটা ব্যবহার করেছি। তাহলে অ্যাডেড হি অ্যাডেড দ্যাট। এখন বলছে গো ব্যাক হোম, বাড়ি ফিরে যাও। তাহলে তিনি কাকে বাড়ি ফিরে যেতে বলে? মহিলাটিকে। কিন্তু এখানে বলছে আম কামিং উইথ ফুড অ্যান্ড মানি ফর ইউ, তাহলে আমি তোমার জন্য খাবার এবং টাকা নিয়ে আসছি। তাহলে গো ব্যাক হোম মানে বাড়ি ফিরে যাও, এটা আমাদের দিতে হবে না, আমরা দিয়েছি আম কামিং উইথ ফুড অ্যান্ড মানি ফর ইউ, আমাদের এইটুকু খালি চেঞ্জ করতে হবে। তো সেজন্য আমরা এখানে আম মানে এখানে কাকে বোঝাচ্ছে? আম মানে আমরা ভাঙলে পাই আই একটা এম, তাহলে আই কাকে বুঝাচ্ছে? এখানে হযরত ওমর রাকে বুঝাচ্ছে, তাই আমরা এখানে আয়ের পরিবর্তে দিয়েছি হি। আর এখানে এমটা আয়ের সাথে ব্যবহৃত হয়েছে, তাই এটা পাস্ট ফর্মে করার সময় আমরা ওয়াজ ব্যবহার করেছি, কারণ হি এর সাথে ওয়াজ হয়। তারপর আমরা দিব কামিং উইথ ফুড অ্যান্ড মানি ফর,
দিয়েছি কামিং উইথ ফুড অ্যান্ড মানি ফর ইউ। এখানে ইউটা কাকে নির্দেশ করছে? হদ্দর উমাররা কথাটি কাকে বলল? মহিলাটিকে বলল। তাই এখানে ইউ এর পরিবর্তে এসেছে হার। তাহলে আমাদের অর্থ হলো হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ কামিং উইথ ফুড অ্যান্ড মানি ফর হার। তাহলে তিনি আরো বললেন যে তিনি তার জন্য খাবার এবং টাকা নিয়ে আসছেন। তো এটা আমরা অ্যান্সার করেছি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করেছি। তো তোমরা যদি আমার ভিডিওটি কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত এভরিওয়ান। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড বাই ফর নাও, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।